ক্র্যাক এক্সাম চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজ আবারও একটা নতুন ভিডিও, যা মূলত সায়েন্সের উপর। তো আগের যে সায়েন্সের ভিডিও, সেখানে আমরা পরিমাপ ও একক চ্যাপ্টারটি কভার করেছিলাম। আজকের ভিডিওতে আমরা পদার্থের গ্যাসীয় অবস্থা সম্পর্কে জানব। সেখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলোসাকের সূত্র, ভ্যান ডার ওয়াল সমীকরণ ও আরও অনেক কিছু তথ্য দেওয়া আছে। গোটা চ্যাপ্টারটা, অর্থাৎ পুরো চ্যাপ্টারটাই এখানে কভার করা আছে। তো চলো শুরু করি। প্রথমেই বলি, পদার্থের আমরা প্রধান তিনটি অবস্থার কথা জানি: কঠিন, তরল ও গ্যাস। তার মধ্যে থেকে পদার্থের গ্যাসীয় অবস্থা সম্পর্কে এই চ্যাপ্টারতে আমরা জানব। প্রথমেই গ্যাসীয় অবস্থার কিছু ধর্মকে আমরা জানব। যে সমস্ত গ্যাসের অণুগুলি প্রসারণশীল, প্রসারণশীলতা অন্যান্য যে কঠিন বা তরলের থেকে অনেকটাই বেশি। এর কারণটা কি? তাদের অণুগুলির মধ্যবর্তী আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে না। তো এই আন্তরাণবিক আকর্ষণ বল কাজ না করার জন্য তাদের প্রসারণটা অন্যদের তুলনায়, অর্থাৎ কঠিন বা তরলের থেকে অনেকটাই বেশি। আর এই প্রসারণশীলতার জন্যই গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। গ্যাসকে যে পাত্র রাখি, সেই পাত্রের আকার বা আয়তন দখল করে। এরপরে যেটা আসি, যে সংকোচনশীলতা। যেমন প্রসারণশীলতা আছে, সেরকম গ্যাস সহজেই সংকুচিত হতে পারে। আর গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল। এই গতিশীল হওয়ার কারণে যখন কোনো গ্যাসকে পাত্রের মধ্যে রাখা হয়, সেই পাত্রের দেয়ালের উপর অনবরত আঘাত হানতে থাকে। এবার এই আঘাত হানার জন্য পাত্রের দেয়ালের উপর চাপের সৃষ্টি হয়। ওই ধাক্কার জন্য পাত্রের দেয়ালে চাপের সৃষ্টি হয়। এই চাপটাকে আমরা কীভাবে পরিমাপ করি? যে প্রতি একক ক্ষেত্রফলে যে ধাক্কা বা চাপটা দেয়, সেটাই হচ্ছে গ্যাসের চাপ। আরেকটা ধর্ম যেটা দেখবে, যে ঘরের এক কোণে সুগন্ধি ধূপ জ্বালালে ওই ধূপের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে সাধারণত। তো এই ছড়িয়ে পড়ার যে ঘটনা, সেটা হচ্ছে গ্যাসের ব্যাপন ধর্ম। তো এই গ্যাসের ব্যাপনটা খুব সহজই হতে পারে, কারণ গ্যাসের অণুগুলি বিশৃঙ্খল ও দ্রুত গতি, আর অণুগুলির মধ্যেকার দূরত্ব বেশি হওয়ায় একটি গ্যাসের অণু অপর একটি গ্যাসের অণুগুলির আন্তরাণবিক ফাঁকের মধ্যে খুব সহজেই প্রবেশ করতে পারে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। তাই গ্যাসের ব্যাপন ধর্মটা খুব বেশি। চলো পরবর্তী পেজে যেটা আছে, প্রথমেই লেখা আছে যেটা, যে প্রমাণ চাপ বা এক বায়ুমণ্ডলীয় চাপকে, অর্থাৎ 1 atm প্রেসার যেটা আমরা বলি সাধারণত। তো এটা কিভাবে পরিমাপ করা হয় বা কাকে বলে? সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা পারস্তম্ভের বায়ু চাপের সাহায্যে পারদ কতটা ওঠে না 76 সেমি পর্যন্ত ওঠে। সেই চাপটাকে আমরা প্রমাণ চাপ বা এক বায়ুমণ্ডলীয় চাপ বলি। এই এক বায়ুমণ্ডলীয় চাপটাকে পরিমাপ করা হয় কি? পি সমান যে এইচডিজি সমীকরণ আছে, সেই সমীকরণ দিয়ে আমরা এই মানটা পাই। যে এক বায়ুমণ্ডলীয় চাপের মান এখানে আমি লিখেছি, দেখো 1.013 × 10⁵ এককটা কি? নিউটন পার বর্গমিটার, বা তাকে আমরা পাস্কাল নামেও জানি এককটাকে, যেটা এসআই একক চাপের। তো এই পি সমান এইচডিজি যে সমীকরণটা আমি লিখলাম, সেখানে পিটা হচ্ছে চাপ, আর এইচটা হচ্ছে কতটা উচ্চতা অবধি পারদটা উঠল 76 সেমি যেটা, ডিটা হচ্ছে সেই পারদের ঘনত্ব, এবং জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই এইচ এই তিনটে রাশিকে গুণ করলে যে মানটা পাবো, সেটাই হচ্ছে আমাদের এখানে এক বায়ুমণ্ডলীয় চাপ। তারপর চাপ প্রকাশ করতে বার ও টর এককও ব্যবহার করা হয়। এই 1 বার সমান এবং 1 টর সমান এখানে উল্লেখ করা আছে, দেখে নিও। গ্যাসের প্রমাণ উষ্ণতা ধরা হয় কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এই যে 273 কেলভিন যেটা লিখেছি, যেমন সেলসিয়াস আছে উষ্ণতা পরিমাপক স্কেল, সেরকম ফারেনহাইট আছে, সেরকম উষ্ণতা পরিমাপক স্কেল কেলভিনও আছে, যেটা পরবর্তী 2-3টে পেজ পরই ডিটেলসে বলা আছে, দেখতে পাবে তোমরা। আর প্রমাণ চাপ ধরা হয় কি? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে, যেটা 1.013 যে মানটা দেখলাম আমরা, ওই মানটা কি বলবো আমরা? কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেটা। এরপর আসছে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্র দ্বারা? গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার, আর বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার। গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার। এবার বলি যে গ্যাসের অবস্থান নির্দেশক 4টি রাশি, গ্যাসের অবস্থান নির্দেশক 4টি রাশির কথা আমাদেরকে জানতে হবে। সেই 4টি রাশি কী কী? চাপ, উষ্ণতা, আয়তন ও ভর। আমি এইখানে
এই 4টি রাশিকে যখন যে বয়েলের সূত্র বা চার্লসের সূত্র যখন পড়ব তখন এইগুলো মানে এই 4টি রাশিকে আমি কোন অক্ষর দ্বারা প্রকাশ করবো সেখানে আমি উল্লেখ করি। গ্যাসের আয়তন যেটা ইংরাজি ভলিউম, সেক্ষেত্রে সেই জন্য ভি দ্বারা চিহ্নিত করা হয়। চাপ যেটা ইংরাজি প্রেসার, পি দ্বারা চিহ্নিত করা যায়। উষ্ণতা টেম্পারেচারে টি দ্বারা, এবং গ্যাসের ভর ম্যাস, সেই জন্য একে এম দ্বারা চিহ্নিত করা হয়। চলো পরবর্তীতে সূত্রগুলো দেখি। প্রথমে আসি বয়েলের সূত্র। বয়েলের সূত্র, বয়েল যার পুরো নাম ছিল রবার্ট বয়েল, 1660 খ্রিস্টাব্দে তিনি এই সূত্রের দিয়েছিলেন। 1660 খ্রিস্টাব্দে তিনি এই সূত্র দিয়েছেন, আর তিনি ইংরেজ বিজ্ঞানী ছিলেন। তো তিনি সূত্রতে কী বলেছেন যে উষ্ণতা এবং গ্যাসের ভরটা যদি স্থির রাখা হয়, গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর স্থির, সেক্ষেত্রে গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাত মানে এটাই ভেবে রাখবে যে ঠিক উল্টো ঘটনা, এটা বাড়লে ওটা কমবে, ওটা কমলে এটা বাড়বে। তো আমরা আগেই যে কোনটাকে কোন রাশি দ্বারা কোন অক্ষর দ্বারা চিহ্নিত করবো সেটা আগেই বলে দিয়েছিলাম। তো গ্যাসের আয়তন যেটা ভি দ্বারা এবং গ্যাসের চাপকে আমরা পি দ্বারা চিহ্নিত করেছি। আর এই বয়েলের সূত্র অনুযায়ী ভি আর পি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে মনে রাখবে ব্যস্তানুপাতিক হলে তাদের গুণফলটা ধ্রুবক হবে। যে দুটি রাশি এখানে আছে আয়তনের ভি এবং চাপের পি, তাদের গুণফলটা কী হবে? ধ্রুবক হবে। তো এখানে দেখো পি গণিত ভিটা হচ্ছে ধ্রুবক। এবার ধরো একটা গ্যাসে নির্দিষ্ট চাপে আমি একটা আয়তন পেয়েছি, যেটা P1 আর V1 দিয়ে লিখছি, যে P1 চাপে আমি V1 আয়তন পেয়েছি। আবার সেম একটু চাপ বাড়িয়ে বা কমিয়ে তখন P2 চাপে আমি V2 পেয়েছি। সেক্ষেত্রে কী হবে? P1 V1 সমান যা পাবো, P2 V2 সমান তাই পাবো। তাহলে আমি একবারে বলতে পারি কি, যে P1 V1 সমান P2 V2। এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসে, এই সূত্র তোমরা মাথায় রাখবে। বয়েলের সূত্রে ধ্রুবক রাশি, যেটা পরীক্ষাতে খুব প্রায় এসে থাকে, বয়েলের সূত্রে ধ্রুবক রাশি মনে রাখবে যে গ্যাসের ভর ও উষ্ণতা। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পি বনাম ভি, মানে এই যে পি আর ভি এর মধ্যেই তো সম্পর্ক বয়েলের। এই পি বনাম ভিকে যদি লেখচিত্রে প্রকাশ করা হয় তাহলে আমি কি পাবো? যদি এক্স অক্ষ বরাবর ভিকে এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি পিকে লেখা হয় তাহলে আমি একটা সমপরাবৃত্ত পাবো, যার ইংরেজি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে কী পাবো? সমপরাবৃত্ত পাবো। খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু নিচেতে লেখা আছে, তোমরা দেখে নিও। পরবর্তী যে সূত্রটা আসবে সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কী বলেছে? স্থির চাপে নির্দিষ্ট ভর। আগেরটা কী ছিল? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর। এখানে স্থির চাপে নির্দিষ্ট ভর। গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে আয়তনের ভি পরম উষ্ণতার টি। এই পরম উষ্ণতার ধারণাটা আমি একটু নিচেতেই আছে বলে দিচ্ছি। এই ভি আর টি এর কী সম্পর্ক? সমানুপাতিক। আগেরটা ছিল পি এর সাথে ভি এর কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক। আর এখানে কিন্তু সমানুপাতিক। তো সমানুপাতিক হলে কি, এটা বাড়লে ওটা বাড়বে, ওটা কমলে কমবে। তো এখানে সমানুপাতিক হলে মনে রাখবে, ওখানে যেমন বলেছিলাম ব্যস্তানুপাতিক হলে গুণফলটা ধ্রুবক হয়, সেম প্রসেস এটা ভাগফলটা ধ্রুবক হবে, এটা মনে রাখবে। তাহলে সেম প্রসেস আমি কী পাবো? যে V1/T1, মানে ভাগফল করছি কিন্তু V1কে T1 দিয়ে ভাগ এবং V2কে T2 দিয়ে ভাগ, এটা আমি সমান পাবো। তো এই সূত্রটা মনে রাখবে, অঙ্কের জন্য তোমাদের কাজে লাগবে। এরপর বলি যে ভি বনাম টিকে যদি আমি লেখচিত্রে প্রকাশ করি, তো ভি বনাম টিকে যদি আমি লেখচিত্রে প্রকাশ করি তাহলে কী পাবো? সেমভাবে এদিকে টি এক্স অক্ষ বরাবর, এদিকে যদি আমি ভিকে রাখি তাহলে মূল বিন্দুগামী একটা সরলরেখা পাবো। কী পাবো? মূল বিন্দুগামী সরলরেখা আমি পাবো। আর এখানে চার্লসের সূত্রে ধ্রুবক রাশিটা মনে রাখতে হবে। প্রথমেই দেখো ওখানে ছিল কি, বয়েলের সূত্রে গ্যাসের ভর এবং উষ্ণতা, এখানে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। ধ্রুবক রাশি মানে স্থির রাশি, যেটা স্থির রাখা হয় কোনটা। আর এই পরম শূন্য উষ্ণতা বলি যে উষ্ণতায় গ্যাসের আয়তন এবং চাপ দুটোই শূন্য হয়ে যায়। কী হয়ে যায়? আয়তন ও চাপ দুটোই শূন্য হয়ে যায়। আর এই পরম শূন্য উষ্ণতার মান তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, যেটা এই পরম শূন্য উষ্ণতার ধারণাটা চার্লসের সূত্র থেকে পাওয়া যায়। এটা একটা কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত? -273.16 ডিগ্রি, 16 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটে এটা মাইনাসটা দেওয়া হয়নি, মাইনাস হবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। আর বলে রাখি, বাস্তবিক দিক থেকে যে গ্যাসের আয়তন শূন্যর কথা বলছে, সেই শূন্য হওয়ার আগেই যে কোনো গ্যাস তরল হয়ে যায়। তাই এই মানটা পুরোপুরি তাত্ত্বিক, মানে আয়তন যে শূন্যর ব্যাপারটা পুরোটাই তাত্ত্বিক ব্যাপার। শূন্য উষ্ণতা সঠিক মান যেটা -273 আমরা বলে থাকি, কিন্তু সঠিক মান কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা -273.16 ডিগ্রি। তোমরা মনে রাখবে, অনেক বই হয়তো 15ও থাকতে পারে। ঠিক আছে, চলো পরবর্তী বলি কেলভিন স্কেল আর র্যাঙ্কিন স্কেল। তা কেলভিন স্কেলটা কি? আমরা দেখলাম যে পৃথিবীতে যে ওই উষ্ণতাটাকে আমরা কী বললাম? পরম শূন্য উষ্ণতা। পরম কথাটা কেন লাগানো হচ্ছে? পরম কথাটা লাগানোর পেছনে কারণ হচ্ছে মহাবিশ্বে এর চেয়ে কম উষ্ণতা কোথাও থাকতে পারে না, সেই হিসাবে এটাকে পরম লাগানো হয়েছে। এবার কী করলো লর্ড কেলভিন? ওই
যে -273 ডিগ্রি ওটাকে সব থেকে কম উষ্ণতা ধরে নিল, মানে তোমার সেলসিয়াস স্কেলে ভাবো সব থেকে কম উষ্ণতা কত, 0 ডিগ্রি। সেই 0 ডিগ্রির জায়গায় ও সব থেকে কম উষ্ণতা -273কে ধরে নিল। তারপর যেমন 0 ডিগ্রি পর 1 ডিগ্রি হয়, সেম প্রসেসে তিনি এই 1 ডিগ্রি বাড়িয়ে যে স্কেলটা তৈরি করেছেন সেটাকে বলা হয় পরম স্কেল বা কেলভিন স্কেল। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখতে হবে যে কেলভিন স্কেলে ঋণাত্মক তাপমাত্রা পাওয়া যায় না। কেলভিন স্কেলে ঋণাত্মক তাপমাত্রা তুমি পাবে না। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, যে ঋণাত্মক তাপমাত্রা কোন স্কেলে পাওয়া যায় না, সেটা হচ্ছে অবশ্যই কেলভিন স্কেল। আর যেটা পরীক্ষা এখানে কোশ্চেন আসে যে কেলভিন স্কেল থেকে কী করে সেলসিয়াস স্কেলে যাবো, কিছুই না, 273 যোগ করে দাও। সেলসিয়াস স্কেলে যদি কোনো মান 10 হয় তাহলে পরম স্কেলে কত হবে, 273 যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে যদি জলের হিমাঙ্ক বলে, জলের হিমাঙ্ক সেলসিয়াস স্কেলে 0, 0 সাথে 273 যোগ 273 কে। এখানে কিন্তু আমরা ডিগ্রি লিখবে না, ডিগ্রি লেখা যাবে না, শুধুমাত্র একক হবে কে। স্ফুটনাঙ্ক যেহেতু 100 যোগ করে দাও, কত হবে 383। র্যাঙ্কিন স্কেল যেটা, সেটা হচ্ছে কি পরম ফারেনহাইট স্কেল। ওটা যেমন পরম সেলসিয়াস সাপেক্ষে ছিল, এটা পরম ফারেনহাইট। সেম প্রসেসর কি, যেটা আমরা ফারেনহাইট স্কেলে মান পেয়েছিলাম যে -459.4 ডিগ্রি, ওটাকে একদম শূন্য ধরে পরপর 1 ডিগ্রি ফারেনহাইটের মতো সমান করে যে স্কেলটা, সেটাই হচ্ছে আমাদের ওটা হচ্ছে র্যাঙ্কিন স্কেল। এই র্যাঙ্কিন স্কেলে আমাদের জলের হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সেম প্রসেসে বের করতে হবে, 0-র সাথে। ওখানে তো 0 নয়, ফারেনহাইটে যে সর্বনিম্ন ছিল 32, আর মানে 0 ডিগ্রি যেটা মানে বরফ হয় যেটা, হিমাঙ্কটা 32, আর স্ফুটনাঙ্ক ছিল কত 212 ডিগ্রি। তাহলে ওর সাথে এই 459.4 যোগ করে দিয়ে যেটা পাবো, ওটাই র্যাঙ্কিনে মান তুমি পেয়ে যাবে। তো চলো পরবর্তীতে আছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রটা তোমরা দেখে নাও, যে একই চাপ উষ্ণতায় সময়তন সকল গ্যাসের সমান সংখ্যা কোনো বর্তমান, যার গাণিতিক ব্যাখ্যাটা কী দিয়েছে, ভি ভ্যারিজাস ভি সমানুপাতি এন, কী দেওয়া আছে, ভি সমানুপাতি এন। আর এখানে দুটো পয়েন্ট মনে রাখতে হবে যে এসটিপিটা কিছুই নয়, যে প্রমাণ চাপ ও উষ্ণতা। যে প্রমাণ চাপের মান আর প্রমাণ উষ্ণতা দেখালাম, ওই প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে, অবশ্যই 22.4 লিটার সবসময়। আর 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা কত থাকবে, অণুর সংখ্যা থাকবে তোমার, যেটা অ্যাভোগাড্রো সংখ্যা বলি 6.0222 × 10⁻23। এটা তোমরা মনে রাখবে, খুব পরীক্ষাতে খুব এসে থাকে। পরবর্তী হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আগে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে সেটাকে হালকা করে এখানে বলে দিই। আদর্শ গ্যাস হচ্ছে সেই সমস্ত গ্যাস যে সকল উষ্ণতা ও চাপে যে গ্যাসের যে সূত্রগুলো আছে সেগুলো মেনে চলবে, সেটা আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কি, যে সমস্ত গ্যাস ওই সূত্রগুলি মেনে চলে না, সেটা হচ্ছে বাস্তব গ্যাস। পৃথিবীতে সমস্ত গ্যাসই, প্রায় গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। তবে কিছু কিছু শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেই শর্ত দুটো পরীক্ষাতে আসে। কিন্তু শর্ত দুটো কি, খুব কম চাপে আর খুব বেশি উষ্ণতায়, এই দুটো শর্ত রাখলে তখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো এই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, যে অবস্থা পরিমাপের জন্য 4টি রাশির মধ্যে প্রথমে বললাম, সেই অবস্থার সমীকরণটা কি, পি ভি সমান এনআরটি। তোমরা তো এখানে সব রাশিকটার সাথেই পরিচিত আছে, যে পি চাপ, ভিটা আয়তন, টিটা হচ্ছে উষ্ণতা। এখানে যে অজানা পদ কোনটা, এনআর8টা। তো এনআর8টা কি, এনআর8টা হলো তোমার হচ্ছে এন হচ্ছে গ্যাসের মোলার সংখ্যা, আর 8টা হলো গ্যাসের সর্বজনীন গ্যাস ধ্রুবক। তো এই সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই পদ্ধতিতে মান, লিটার অ্যাটমসফিয়ারের এককে মান, আর মাত্রা, তিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এখানটায় দেখে নিও। আর আরেকটা মান যেটা উল্লেখ করা হয়নি এখানে, যে ক্যালোরি এককের মানটা কত। ক্যালোরি এককের মানটা হচ্ছে 1.987, 1.987 ক্যালোরি পার মোল কেলভিন, ক্যালোরি পার মোল কেলভিন। এই মানটা তো মনে রাখবে। তাহলে এসআই এককে আর এর মান, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান, আর হচ্ছে তোমার ক্যালোরি একক কত, সেটা হচ্ছে 1.987। আর এখানে একটা পয়েন্ট আমি লিখেছি, সেটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক। সেই বোলসম্যান ধ্রুবকটা আমি কী করে পাই, সর্বজনীন যে গ্যাস ধ্রুবক 8 এবং অ্যাভোগাড্রো সংখ্যা যে 6.022 × 10⁻23 যেটা, তাকে ভাগ করলে যে রাশির পাবো সেটা হচ্ছে আমার বোলসম্যান ধ্রুবক। এই বোলসম্যান ধ্রুবককে কে দ্বারা লেখা হয়, তার মান আমি এসআই পদ্ধতিতে যে কে এর মানটা লিখে দিয়েছি, দেখে নিই। পরবর্তী যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস তো বলেই দিচ্ছি। চলো, এখানে আরও কিছু সূত্র এই চ্যাপ্টারতে আছে, আমি সেটা এক জায়গায় লিখে দিয়েছি এখানে, যে ব্যাপন সূত্র। দেখো ব্যাপন তো বললাম ঘটনাটা, যে একটা ঘরের মধ্যে ধূপ জ্বালালে সেই ধূপটা চারিদিকে ছড়িয়ে পড়ার যে ঘটনা, সেটা হচ্ছে গ্যাসের ব্যাপন ধর্ম। তো এই ব্যাপন ধর্ম মানে ব্যাপন হওয়ার হারটা, যে কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে, সেই হারটা সব গ্যাসের ক্ষেত্রে আলাদা আলাদা। সেই সংক্রান্ত একটা সূত্র আছে, যেটা হচ্ছে গ্রাহামের সূত্র বলি আমরা, গ্রাহামের ব্যাপন সূত্র। তো সেই গ্রাহামের ব্যাপন সূত্রে কী বলা হয়েছে, নির্দিষ্ট উষ্ণতা আর চাপে, মানে ভরটা উষ্ণতাটাকে চাপটাকে যদি স্থির রাখা হয়, কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মানে গ্যাসটির যা ঘনত্ব তার বর্গমূলের ব্যস্তানুপাতিক ব্যাপনের হার। তোমরা এই সূত্রটা মনে রাখবে। আর দুটো সূত্র এখানে লিখেছি, আংশিক চাপ সূত্র যেটা ডাল্টনের, আংশিক আয়তন সূত্র অ্যামাদা। এই দুটো বিজ্ঞানী, এবার দুটো সূত্রই কাছাকাছি সূত্র, কিছুই না। দেখো বলছি, শোনো, যে একটি পাত্রের মধ্যে ধরো 3-4টি গ্যাস
মিশ্রিত অবস্থায় আছে, কিন্তু গ্যাসগুলি পরস্পর বিক্রিয়া করে না। এরকম চারটি গ্যাস যদি আমি রাখি, চারটি গ্যাসের যে চাপের যোগফল হবে ওই মূল মিশ্রণটির চাপ। এটাই বলা আছে, মানে ওই চারটি গ্যাসের আলাদা আলাদা করে যে চাপের যোগফল, বীজগাণিতিক যোগফল, সেটাই হবে ওই মিশ্রণের চাপ। আর আংশিক আয়তনটা সেম, ওই চারটি গ্যাসের আয়তনের যোগফলটাই হবে ওই গ্যাসের আয়তন। আর গেল-উসাকের চাপের সূত্র আছে। চাপের সূত্রটা কি? স্থির আয়তনে নির্দিষ্ট ভরের। তাহলে এখানে মনে রাখতে হবে যে ধ্রুবক কোনটা, তাহলে ভর আর আয়তনটা। সেক্ষেত্রে গ্যাসের চাপ পরমাণু ঘনতার সমানুপাতিক, অর্থাৎ চাপটা পরমাণু ঘনতার সমানুপাতিক, চাপটা পরমাণু ঘনতার সমানুপাতিক। এবার বলি যে আমরা যে সমীকরণটা বললাম যে আদর্শ গ্যাসের সমীকরণ, যেটা PV সমান nRT, সেটা বাস্তব গ্যাস তো মেনে চলে না। বাস্তব গ্যাস তো সমস্ত গ্যাসই, বেশিরভাগ গ্যাসই বাস্তব গ্যাস। তো সেই বাস্তব গ্যাস যে সমীকরণটা মেনে চলে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই ভ্যান ডার ওয়ালস ছিল ডাচ বিজ্ঞানী একজন, তার নাম দিয়ে এই সূত্রটা আছে, এই সমীকরণটা আছে। সেই সমীকরণটা এখানে লেখা আছে, তোমরা দেখে নিও। যেখানে সব পদগুলোই তোমরা চেনো, দেখবে A আর Bটা যেটা, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। বাকি পদগুলো তোমরা সবই চেনো। এই চ্যাপ্টারে আর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি উল্লেখ করে দিয়েছি, তো দেখে নাও। যেখানে একটা ঘনত্বের সূত্র আছে, চাপের সাথে ঘনত্বের কী সম্পর্ক, উষ্ণতার সাথে ঘনত্বের কী সম্পর্ক গ্যাসের। তো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের, এই দুটো, মানে এখানে এই দুটোকে স্থির রাখা হয়েছে। সেখানে কোনো গ্যাসের ঘনত্ব চাপের সমানুপাতিক, মানে ঘনত্ব বাড়লে চাপ বাড়বে, ঘনত্ব কমলে চাপ কমবে। এই সমানুপাতিক ডি। আরেকটা জিনিস বলেছিলাম যে সমানুপাতি হলে কী হয়, ভাগ ফলটা ধ্রুবক হয়, আর ব্যস্তানুপাতি হলে গুণ ফলটা ধ্রুবক হয়। এটা তোমরা মনে রাখবে মাথাতে। আর স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ঘনত্ব পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক, মানে চাপ স্থির আর গ্যাসের পরিমাণ যদি স্থির রাখা হয় তাহলে ঘনত্বটা উষ্ণতার সাথে কি ব্যস্তানুপাতিক, মানে বুঝতে পারছি উল্টো ঘটনা। এটা কমলে ওটা বাড়বে, ওটা বাড়লে ওটা কমবে। আর এদের গুণফলটা ধ্রুবক হবে, মানে ডি এর সাথে টি এর গুণফল কী হবে, ধ্রুবক হবে। এটা একটা খুব পরীক্ষাতে এসেই থাকে যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, মানে অঙ্ক করে দেয় যে আণবিক গুরুত্বটা বলে দিল, বাষ্প ঘনত্ব বের করতে দেয়, বাষ্প ঘনত্ব বলে দিল, আণবিক গুরুত্ব বের করতে দেয়। তাহলে এই জিনিসটা কি, যে আণবিক গুরুত্ব সমান হবে 2 গুণিত বাষ্প ঘনত্ব। আণবিক গুরুত্ব যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে 2 দিয়ে গুণ করলে আমি আণবিক গুরুত্ব পেয়ে যাব। আর 1 মোল গ্যাস অণুর মোট গতিশক্তি কত, 3/2 RT, এখানে 3/2 RT। তো আর এর মান তো আমরা জানি, সার্বজনীন গ্যাস ধ্রুবক মানও জানি আমরা, আর টিটা হচ্ছে উষ্ণতা। অবশ্যই এই চ্যাপ্টারে যখন যা অঙ্ক করব, সব কী করব, কেলভিন স্কেল করব। আর কেলভিন স্কেল তো বলে দিয়েছি যে সেলসিয়াস থেকে কেলভিন গেলে 273 যোগ করলেই হয়ে যাবে। আরেকটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত। তার আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 1/273, চাপ গুণাঙ্ক, চাপ প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। এটাকে আমরা যদি ভাগ করে লিখি তাহলে কত পাবো, 0.003666 পার ডিগ্রি সেলসিয়াস, এককটা হবে পার ডিগ্রি সেলসিয়াস। তো চলো, আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের উপর যে আগের যে পরীক্ষা, যে সমস্ত INTPC বলো বা গ্রুপ ডি বা SSC CHSL বা স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেটা নিয়ে মোটামুটি এক ভিডিও বানাবো।